আসসালামু আলাইকুম সবাইকে ক্র্যাশ প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি প্রতীক ট্যুরস এন্ড ট্রিপস এর পক্ষ থেকে। আমি আতিকুর রহমান লিপু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি আশা করি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। হয়তো ভিডিওটি আপনাদের কোনো কাজে আসতে পারে। আর আপনারা যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। তো চলে যাচ্ছি মূল আলোচনায়, যেটা আপনারা হেডলাইনে দেখেছিলেন যে আবারও কি কানাডা ভিসা দিচ্ছে, সেই বিষয়ে আলোচনা করার জন্য। ভিউয়ার্স, আপনারা জানেন গত 12 বছর যে কানাডার দলটি ক্ষমতায় ছিল, কানাডার যে দল ক্ষমতায় ছিল সেটা হচ্ছে লিবারেল পার্টির জাস্টিন ট্রুডো। তিনি 12 বছর তিন টার্মের প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই 12 বছরে তিনি অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন। আপনার হচ্ছে কি ইমিগ্রেন্ট যারা আছেন, অ্যাসাইলাম ক্লেম যারা করেছিলেন কানাডায় গিয়ে, তাদের জন্য খুবই সুযোগ সুবিধা দিয়েছিলেন। 2018 সালে একবার হচ্ছে গিয়ে ভিজিট ভিসার ভালো একটা রেশিও ছিল, অনেক মানুষ 2018 সালে গেছে। তারপরে 2022, 23 এবং 24-এর প্রথম দিকে অনেক ভিজিট ভিসা নিয়ে অনেকে কানাডায় গিয়ে স্থায়ী হয়ে গেছেন, অ্যাসাইলাম ক্লেম করেছেন বা ভাতা পাচ্ছেন, কাজ করতেছেন। এছাড়াও স্টুডেন্ট ভিসা বলেন বা ফ্যামিলি ভিসা, আপনার হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট, এইগুলা নিয়ে উনি যথেষ্ট ভালো একজন প্রধানমন্ত্রী বলা যায় আমাদের জন্য। তো সবাইকে ভালো একটা সুযোগ সুবিধা দিয়েছিলেন, যার কারণে হচ্ছে কি জাস্টিন ট্রুডোকে অন্য গ্রুপ যারা আছে, অন্য দল যারা আছে, তারা ক্ষমতায় রাখতে চাইতো না। তাদের কাছে মনে হতো যে আমার দেশের লোকেরা আমার দেশে কাজ করবে, আমার দেশে যারা বেকার আছে বা যারা কাজ পাচ্ছে না তারা কাজ করবে, এরকম টাইপের আর কি। কিন্তু জাস্টিন ট্রুডোর চিন্তাধারা ছিল অন্যরকম, যে অন্যান্য দেশ থেকে লোক আসুক, আমার দেশের যেহেতু মাত্র 10% জায়গাতে বসবাস আছে, বাকি সব খালি পড়ে আছে। 90% কানাডার দেশের 90% জায়গায় খালি ধরা যায়। তো এইগুলো আস্তে আস্তে বসত বাড়ি হোক, মানুষের বেশি আগমন করুক, মানুষ বেশি হোক, অনেক বড় যেহেতু দেশ, এইসব নিয়ে উনি চিন্তা ভাবনা করেছিলেন আবাসন প্রকল্প করার জন্য, যেগুলো আমরা জানি। তো যাই হোক, উনি পদত্যাগ করার পরে গত 28 এপ্রিল নির্বাচনে ওনার দলে আবার ক্ষমতায় আসছে এবং এই ভিজিট ভিসায় যে আপনার হচ্ছে গিয়ে রেশিওটা একেবারে পড়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো গত 6-7 মাস 8 মাস এরকম, এইটা কিন্তু আবার শিথিল হয়ে গেছে। বর্তমানে আবার ভিসার রেশিওটা মোটামুটি চালু হয়ে গেছে। কিন্তু এরকম সহজ না যে আপনার যা ইচ্ছা তাই সাবমিট করলেন আর আপনাকে ভিসা দিয়ে দিবে, আসলে এত সহজ না। তো যারা আগে ফাইল সাবমিট করেছিলেন বিভিন্ন এজেন্সিতে, আমাদের কাছে অনেকে ফাইল দিয়েছিলেন, ভিসা হয় নাই, আপনারা মন ঘাবড়াবার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা চাইলে আবার রিসাবমিট করতে পারেন। তার জন্য দুটি জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কি আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার এটা আপনি ঠিক করতে হবে। এখন আপনি নিয়ে এসে যদি আমাকে বলেন বা যে কোনো এজেন্সিকে বলেন যে ভাই আমার শুধু পাসপোর্ট আছে আর কিচ্ছু নাই, সব আপনি করে দিবেন, এটা আসলে পসিবল হয় না। আপনার জন্য অন্যান্য ডকুমেন্টস সব কিছু লিগেলভাবে করা যাবে, কিন্তু ব্যাংকে তো আপনাকে আমি আজকে বা কালকে আপনি ধরেন 20 লাখ নিয়ে আসলেন, কোথাও থেকে জমা করে দিলেন, এটা তো আসলে সম্ভব না। বা আমাকে বললেন যে আপনি করে দেন, ব্যাংকে তো আপনার ব্যাংকে তো আর আমি টাকা দিতে পারবো না, বা এরকম তো হবে না যে আজকে দিলাম আর কালকে স্টেটমেন্ট তুলে নিলাম, এরকম আসলে হবে না। তো এখন থেকে আপনারা যারা সামনে আবেদন করবেন, নতুন যারা আছেন, তারা বিশেষ করে বিজনেস অ্যাকাউন্ট খুলেন বা স্যালারি অ্যাকাউন্ট জব করলে অথবা সেভিংসে আপনারা প্রত্যেক মাসে একটা ট্রানজ্যাকশন করেন, একটা অ্যামাউন্ট রাখেন এবং প্রত্যেক মাসে 3বার 4বার সেটা লেনদেন করেন, উঠান আবার জমা করেন, এইরকম বিভিন্ন ধরনের লেনদেনগুলো করে রাখেন, তাহলে ভালো একটা মিনিমাম 4 মাসের একটা স্টেটমেন্টের দরকার, মিনিমাম 6 মাস না হলে 4 মাসের হলে হয়। তাছাড়া অনেকেই আমরা আগে দেখাইছি যে আমার 5তলা 6তলা বিল্ডিং আছে, সেখান থেকে আমার ইনকাম সোর্স হচ্ছে, বিল্ডিং দিয়ে দিছি। তো এগুলো আসলে এখন একটু চেঞ্জ করা দরকার আপনার। প্রত্যেকটা মানুষের যদি ইনকাম সোর্স যদি শুধু বিল্ডিং বাসা বাড়ি থেকেই হয়, তাহলে ভিসা অফিসার বলবে তার মানে এগুলো তো সব ভুয়া। এই জন্য আপনার ইনকাম সোর্সের ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের কোনো কিছু নিয়ে আসা যায়, সেগুলোর ব্যাপারে আপনি যে এজেন্সিতে কাজ করবেন তাদের সাথে আলাপ করতে পারেন। আমাদের সঙ্গে কাজ করলে আমরা অবশ্যই বলে দিব কি করা যায় বা আপনার সঙ্গে কি যাবে সেটা নিয়ে। অনেকের দেখেন আমার কাছে অনেকে ফাইল দিয়েছিলেন, যারা সাকসেসফুল হয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ কানাডাতে এখন অবস্থান করতেছেন, ভালো ইনকাম করতেছেন, কাজ করতেছেন। যাদের হয় নাই সেটা আসলে আমি বলবো না যে আমার কৃতিত্ব ওদের ভিসা হয়েছে, আর আমার ব্যর্থতাও বলবো না যে আপনার ভিসা হয় নাই।
অর্থাৎ ভাগ্য ওনাদের ভালো ছিল, ওনারা চলে গেছে আলহামদুলিল্লাহ। আপনার ভাগ্যটা ভালো নাই, এর জন্য আপনার ভিসা হয় নাই, এটা মানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি, অনেক এজেন্সির অনেক লোকেরা আছে, নতুন নতুন অনেক এজেন্সি আছে যারা আসলে প্রসেসিংটা জানে না। এখন অনেকে বলতে পারেন আমার তো লাইসেন্স আছে, আমার তো এই আছে সেই আছে, অনেক পুরাতন, কিন্তু ভাইয়া ভিজিট ভিসার ক্ষেত্রেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভিন্ন। কারণ প্রত্যেক সময় আপডেট আসে। ভিজিট ভিসার যে ওয়েবসাইটগুলো আছে প্রত্যেকটা দেশে, আপনি দেখেন কিছুদিন আগে মালয়েশিয়া ই ভিসা ছাড়ছে, আগে ই ভিসা ছিল না, তো এখন এটা আপডেট করছে তারা, অন্যরকম একটু প্রসেসিংটা, আপনার অ্যাপ্লিকেশনটা একটু ভিন্নতা নিয়ে আসছে। কানাডার ক্ষেত্রেও আপনার জেসিকিউ অ্যাকাউন্ট করেন বা আইআরসিসি পোর্টালে করেন, সম্পূর্ণ কিন্তু ভিন্ন দুইটার কাজ, দুইটা অ্যাপ্লিকেশনের কাজ ভিন্ন, কিন্তু ভিসা তো একই ধরনের দেয়। কিন্তু এই কাজগুলো সবাই আসলে জানে না, যার কারণে অনেক ভুল করতে পারে, অনেক ভুল করার কারণে আপনার ফাইলটা নষ্ট হতে পারে। এটা একটা বড় বিষয়, এটা দেখতে হবে। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যেই কথাটা আপনাকে বলবো সেটা হচ্ছে কি, যারা একবার রিফিউজ হয়ে গেছেন বা দুইবার রিফিউজ হয়ে গেছেন, তারা শুধু কানাডার উদ্দেশ্য নিয়ে আপনি বসে থাকলে হবে না। আপনি প্রয়োজনে এর মধ্যে আরও একটা দেশ ভিজিট করেন, আপনি নেপালে যান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, যেই দেশে পারেন আরও একটা দেশ ভিজিট করেন, তারপরে আপনি 1 মাস 2 মাস পরে আপনার রিসাবমিট করেন। আর যারা সামনে অপেক্ষায় আছেন যে কখন করলে ভালো হবে, একটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সারপ্রাইজ হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে আগামী 2026 সালে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা মিলে 3 দেশ মিলে ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। তো কানাডাতে বেশ কিছু ম্যাচ আপনার হচ্ছে গিয়ে আয়োজন করবে। সেই জন্য তারা মিনিমাম 6 থেকে 7 মাস আগের থেকে ভিসা প্রসেসিং শুরু করে দিবে বা ভিসা দেওয়া শুরু করে দিবে। কারণ অনেক মানুষ আছে, সে 1 বছর আগে, মনে করেন এখন আমি আবেদন করলাম, আগামী বছর ঠিক এই টাইমে আমার হচ্ছে গিয়ে ফুটবল ম্যাচ, তো আমি আমার কাভার লেটারে বা আমার অ্যাপ্লিকেশনে আমি যাবার ডেটটা আমি উল্লেখ করে দিলাম যে আগামী বছর এই ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আমি যাব। তো আমার এখন আবেদন করে রাখলাম, সব কিছু ঠিকঠাক করে যদি ভিসা পাই তাহলে আমি আগামী বছরই যাব। তো এই জন্য আমার আবেদনে এইগুলা করতে হবে এবং ফুটবলের টিকিট কিনতে হবে, ম্যাচের ফুটবল টুর্নামেন্টের যে কোনো ম্যাচের টিকিট কিনতে হবে। তো এখন থেকে এইগুলা কিন্তু প্রসেসিং করতে হবে। আপনারা যাদের উদ্দেশ্য কানাডা ভিজিট করার, তারা কিন্তু এখন থেকে এইগুলাতে লেগে পড়তে হবে। তার মানে এইরকম না যে কোনো এজেন্সি বা আমি বললাম যে ভাই আসেন আজকেই আপনাকে দিয়ে দেই, কালকে ভিসা হয়ে যাবে, ওইরকম আসলে কোনো ইয়ে না। আপনার ফাইলটা, আপনার প্রোফাইল, যেটা আপনার ব্যাংক, আপনার ইনকাম সোর্স, আপনার কান্ট্রি টাই, আপনার ফ্যামিলি টাইস, এইগুলা কিন্তু আপনি ঠিক করতে হবে। আগে এক সময় ছিল যে একজনের ফাইল অনেকে কপি করে এরকম করে ভিসা হয়ে গেছে, ওই রকম কিন্তু এখন হবে না। তো কিছুটা স্ট্রং করতে হবে, একেবারে যে হবে না বা এরকম না, বাট কিছুটা আপনার লিগ্যাল রাখতে হবে বা অরিজিনাল পেপারসগুলো সাবমিট করতে হবে। এবং আপনি ভিসা অফিসারকে বোঝাতে হবে যে আপনি খেলা দেখার উদ্দেশ্য হোক বা ফ্যামিলির সাথে দেখা করার উদ্দেশ্য হোক, আপনি গিয়ে আবার চলে আসবেন, আপনার ইনকাম আছে, আপনার বাংলাদেশে আপনার প্রচুর ইনকাম আছে এবং আপনি ওইখানে থাকবেন না। তো বন্ধুরা, মূল যে জিনিসটা হচ্ছে, আপনারা যদি ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যদি যাবার চিন্তা করেন, আপনারা যদি ফাইল প্রসেসিং করতে চান, নিজে যদি ঘরে বসে করতে পারেন তাহলে তো ভালো। কোনো এজেন্সিকে দিয়ে করলে আপনি ভালো করে তার সাথে কথা বলে নেবেন, সে কিভাবে ফাইল প্রসেস করবে বা কিভাবে দিবে, আপনাকে কতটুকু শো করবে, আপনি কতটুকু জানতে পারবেন কি দিচ্ছে না দিচ্ছে, এগুলো সব মিলিয়ে কথাবার্তা বলে নেবেন। আর হচ্ছে গিয়ে আপনার ইনকাম ট্যাক্স, তারপরে টিন ট্যাক্স সার্টিফিকেট, তারপরে ট্রেড লাইসেন্স বা জব হলে আপনার এনওসি, এই সব কিছু ঠিকঠাক করে সব কিছু এখন থেকে গুছিয়ে রাখবেন। 1 মাস 2 মাস 3 মাস পরে আপনি আবেদন করেন, এখন থেকে আবেদন করেন ফুটবলের জন্য, কোনো সমস্যা নাই। কারণ 1 বছর আগের থেকে তারা সকল কার্যক্রম শুরু করে দেয়। অলরেডি ফুটবলের টিকিট কিন্তু বিক্রি হয়ে গেছে, অনেক ভিআইপি টিকিটগুলো অনেকগুলোই বিক্রি হয়ে গেছে। তো চাইলে আপনারা এখন থেকে এটা মাথায় রেখে কাজ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, আপনারা যারা রিফিউজ ফাইল যাদের, আমি আগেও বলছি, আপনারা পারলে একটা ট্রাভেল করেন, এর মধ্যে অন্তত নেপালে যান, নেপাল ঘুরে আসেন, অথবা মালদ্বীপ, শ্রীলঙ্কা ঘুরে আসেন। নেপাল ঘুরে থাকলে তাহলে ভিসা অফিসার এটা মনে করবে যে না, উনি একজন ভালো ট্রাভেলার, উনি কানাডার ভিসা পায় নাই, তো কী হয়েছে, উনি নেপালে বা মালদ্বীপ, শ্রীলঙ্কায় বা অন্য কোনো দেশ ভিজিট করে আসছে, এসে হয়তো আবার ট্রাই করছে। কিন্তু আপনি শুধুমাত্র যদি ফোকাস দেন যে আমি কানাডাতেই যাব, বারবার কানাডাতে রিঅ্যাপ্লাই করেন,
তাহলে আপনি ধরা খাবেন, আপনার এই টাকাটা লস হবে যে বারবার ইয়ে করছেন, এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে আপনাকে 5 বছরের জন্য ব্যান করা হচ্ছে। তো যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে, সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন। আর ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করবেন যদি কোনো প্রশ্ন থাকে। আমি যে তথ্যগুলো পেলাম সেগুলোই শেয়ার করলাম। বিশেষ করে অনলাইনে আপনারা জানেন অনেকেই ভিডিও করেন, অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও প্রত্যেক দিন সকালে একটা বিকালে একটা আপডেট দেয়, কিন্তু ওইখানে আসলে কোনো মেসেজ থাকে না, আসলে সত্যটা কি সেটা উল্লেখ করে না, শুধু ফাইল প্রসেসিং করার জন্য প্রত্যেক দিন ভিডিও বানায়। তো এগুলো আপনারা ভালো করে খেয়াল রাখবেন, বুঝবেন, জানবেন আসলে কোথায় কি কাজ হচ্ছে, কানাডা ভিসা দিচ্ছে কিনা বা অন্য কোনো দেশ ভিসা দিচ্ছে কিনা, সেই দেশের প্রত্যেক দিন যে আপডেট দিচ্ছে, ভিডিও দিচ্ছে। তো আপনি কি মানে যে ভিডিও বানায় উনি কি ওই দেশের ইমিগ্রেশনের কেউ যে ওনার কাছে প্রত্যেক দিন আপডেট আসে? দেখবেন প্রত্যেক দিন ভিডিও বানাবে, সকালে একটা বিকালে একটা, ছেলে একটা মেয়ে একটা, এরকম প্রত্যেক দিন ভিডিও বানাবে। বানানোর পরে অনেক ধরনের মানুষ ফাইল দেয় তাদের কাছে, তারপরে রিফিউজ হয়, তারপরে আবার অনেক সময় আমাকে অনেকে ফোন করেন বা হোয়াটসঅ্যাপে নক করেন, ভাই আমার এরকম হয়েছে ওরকম হয়েছে, এজেন্সি কি দিছে আমি জানি না, বা এজেন্সি আমার আইডি পাসওয়ার্ড কিচ্ছু দিচ্ছে না। তো এইগুলা আসলে ভাইয়া এজেন্সির কিন্তু ফল্ট না, ফল্ট হচ্ছে কি আপনার। আপনি আগে ভালো করে কথাবার্তা বলে নেবেন, আপনি ভালো করে জেনে নেবেন কি কি দিবে, কি করবে না করবে, এগুলো সম্পর্কে আগে ভালো করে একটা সময় নিয়ে এজেন্সির সঙ্গে কথা বলে নেবেন। সেটা ফোনে হোক বা আপনি সরাসরি গিয়ে হোক বা যেভাবে হোক, ভালো করে কথা বলে নেবেন, নিয়ে তারপরে কাজ শুরু করবেন, যাতে আপনার ফাইলটা নষ্ট না হয়। আপনার ভাগ্য যদি ভালো হয় ইনশাল্লাহ হবে, কিন্তু জেনে শুনে আপনি আগুনে পা দিবেন না, এটাই মূল কথা হচ্ছে কি এটাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সর্বশেষ হচ্ছে কি আমার অফিসের ঠিকানাটা বলে দিই, সিলেটের টিলাগড় এমসি কলেজের যে পাশে হচ্ছে কি পয়েন্ট, সিলেট টিলাগড়, সেই টিলাগড়ের মনাপ মেনশনের দ্বিতীয় তলায় আমার ছোট্ট একটা অফিস। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনার অফিস কি ঢাকায় নাই বা অন্য কোথাও নাই? না, আমার কোনো দ্বিতীয় শাখা নাই, আমি শুধু সিলেটের টিলাগড়েই একটাই ছোট্ট একটা অফিস, এবং এখানে বসেই আমি কাজ করি। যতটুকু পারি বা যতটুকু পাই ততটুকু আমি সবাইকে আগে বলি, বুঝাই দেই, ভাই এরকম এরকম সিস্টেম বা এরকম এরকম হবে। যদি আপনার ভালো লাগে তাহলে আমার কাছে দিবেন, না হলে আপনি যদি ঘরে বসে নিজে করতে পারেন। কোনো হেল্প লাগলে অবশ্যই আমিও করে দেবো, সমস্যা নয়। তো আবারও সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।